আসন্ন ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং ডি পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের সকলের কাছে আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে শুধুমাত্র ইন্ডিয়ান হিস্ট্রি না, ইন্ডিয়ান হিস্ট্রির সঙ্গে পলিটি, জিওগ্রাফি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে এবং প্রশ্নের লেভেলগুলোকে রাখা হয়েছে প্রথমে বেসিক কি লেভেল, তারপর মডারেট লেভেল এবং কিছু হাই লেভেলেরও প্রশ্ন রয়েছে। আর এই প্রশ্নগুলো প্র্যাকটিসের মধ্য দিয়ে বুঝতে পারবে যে তোমার প্রিপারেশন লেভেল কতটা রয়েছে। তো আজকের ফার্স্ট যে কোশ্চেনটাকে রেখেছি এখানে দেখানো হয়েছে, উত্তর ও উত্তর পশ্চিম ভারতে দিনের বেলায় প্রবাহিত শুষ্ক ও গরম বাতাসকে কি বলে? অপশান এতে রাখা হয়েছে লু, বিতে রয়েছে আধি, সিতে রয়েছে সিরক্কো আর ডিতে রয়েছে খামসিন। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, উত্তর ও উত্তর পশ্চিম ভারতে দিনের বেলায় প্রবাহিত শুষ্ক আর গরম বাতাসকে বলা হয় লু। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে যে প্রশ্নটিকে রাখা হয়েছে এখানে বলা হয়েছে রাসবিহারী ঘোষ, কিন্তু রাসবিহারী বসু না, রাসবিহারী ঘোষ ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন কোন অধিবেশনে অধ্যক্ষ ছিলেন? একটা না, কিন্তু দুটোর কথা বলা হয়েছে, কোন কোন অধিবেশনে অধ্যক্ষ ছিলেন। এবার এখানে অপশান এতে বলা হয়েছে লাহোর ও কলকাতা অধিবেশনে, বিতে রয়েছে কলকাতা ও মাদ্রাস অধিবেশনে, সিতে রয়েছে মাদ্রাস ও সুরাট অধিবেশনে, ডিতে রয়েছে সুরাট ও কলকাতা অধিবেশনে। তাহলে রাসবিহারী ঘোষ ভারতীয় জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছিলেন সেটি হচ্ছে সুরাট ও কলকাতা অধিবেশন, অর্থাৎ অপশান ডি এই প্রশ্নের সঠিক উত্তর, সুরাট ও কলকাতা অধিবেশন। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে প্রশ্নটি যেটি রাখা হয়েছে এখানে বলা রয়েছে যে সর্দার সরোবর বাঁধ এটি কোথায় অবস্থিত? তাহলে এই যে সর্দার সরোবর বাঁধ এটা কোথায় অবস্থিত? পাঞ্জাব, অপশান এতে রয়েছে, বিতে রয়েছে মহারাষ্ট্র, সিতে রয়েছে বিহার এবং ডিতে রয়েছে গুজরাট। তো এই প্রশ্নের যে রাইট অ্যান্সার কোনটা হবে সেটা আমি অডিয়েন্সদের জন্য রেখে দিলাম, অবশ্যই যদি জেনে থাকো জানাবে। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে রয়েছে ইন্ডিয়ান সয়েল থেকে নেওয়া একটা প্রশ্ন, এটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফির কোশ্চেন। মাটির কোন ভাগে হিউমাস থাকে? তাহলে অপশান এতে বলা রয়েছে এ হরাইজান, বিতে রয়েছে বি হরাইজান, সিতে রয়েছে এফ হরাইজান আর ডিতে রয়েছে ডি হরাইজান। তাহলে মাটির যে ভাগে হিউমাস থাকে সেটি হচ্ছে এ হরাইজান। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপর যে প্রশ্নটিকে রাখা হয়েছে, কোন রাজ্য মুখ্যমন্ত্রী তীর্থযাত্রা যোজনা লঞ্চ করেছে? তাহলে আমরা ভালো করেই জানি যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে, কেননা যোজনা থেকে প্রশ্ন আসে, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন রকমের যোজনাগুলো রয়েছে সেগুলো থেকে। তো তার মধ্যেই এইটি একটি প্রশ্ন রয়েছে। তো এখানে হচ্ছে মুখ্যমন্ত্রী তীর্থযাত্রা যোজনা, এটা লঞ্চ করেছে কোন রাজ্য? অপশান এতে বলা রয়েছে মধ্যপ্রদেশ, বিতে রয়েছে উত্তরপ্রদেশ, সিতে রয়েছে পাঞ্জাব আর ডিতে রয়েছে হরিয়ানা। তো এই চারটি অপশানের মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে যারা দেখছো অবশ্যই জানাবে। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে যে প্রশ্নটাকে রাখা হয়েছে বলা হয়েছে রঞ্জনা গৌহার, যিনি 2003 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন, তিনি কোন ভারতীয় নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত রয়েছে? তাহলে এখানে যে নৃত্যশৈলীগুলো রয়েছে প্রত্যেকটাই হচ্ছে ধ্রুপদী নৃত্যশৈলী। আর এই যে নৃত্যশৈলীগুলো রয়েছে এখান থেকে নৃত্য থেকে প্রশ্ন প্রত্যেক বছরই পরীক্ষায় আমরা দেখতে পাই, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্টেরই হোক। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আসন্ন পরীক্ষার জন্য। আর দেখা যাক তোমার প্রিপারেশন লেভেল কতটা। তো এই যে রঞ্জনা গৌহার তিনি যে 2003 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন, তো এটা হচ্ছে কোন ভারতীয় নৃত্যশৈলীর সঙ্গে তিনি যুক্ত রয়েছেন? অপশান এতে বলা রয়েছে কুচিপুড়ি, বিতে রয়েছে সাত্রিয়া যেটা আসামে প্রচলিত, এরপর রয়েছে ওড়িশি আর তারপর রয়েছে কথাকলি। তো রঞ্জনা গৌহার যিনি 2003 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন তিনি যুক্ত ছিলেন ওড়িশি নৃত্যশৈলীর সঙ্গে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর কোন নৃত্যের সঙ্গে কোন ব্যক্তি বা বিখ্যাত ব্যক্তিত্বগণ যুক্ত রয়েছেন এগুলো মনে রাখার জন্য বিভিন্ন রকমের কিন্তু ট্রিক্স রয়েছে। তবে অনেক সময় আমাদের মনে রাখতে হবে অনেক সময় ট্রিক্স কিন্তু খাটিয়েও হয় না। যেমন এখানে রঞ্জনা গৌহার আমরা অনেক নাম পড়েছি কিন্তু এই নামটা একটু আনকমন। তো রঞ্জনা গৌহার যে নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত সেটি হচ্ছে ওড়িশি নৃত্যশৈলী। তো এক্সপোনেন্টদের নাম আমাদের কিন্তু মনে রাখতে হবে কোন নৃত্যশৈলীর সঙ্গে কে যুক্ত রয়েছে। আর এই যে এখানে কথাকলি যে নৃত্যশৈলী আর কুচিপুড়ি নৃত্যশৈলী এটা কোথায় প্রচলিত রয়েছে বা এটি কোথাকার বিখ্যাত নৃত্যশৈলী ধ্রুপদী নৃত্য, সেটা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। বিখ্যাত ভারতীয় নৃত্যাঙ্গনা মানে ড্যান্সার শোভানা নারায়ণ, তাহলে নামটা এখানে আমাদের মনে রাখতে হবে। বিখ্যাত ভারতীয় নৃত্যাঙ্গনা
শোভানা নারায়ণ কোন ভারতীয় নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত রয়েছে? এটিও নৃত্য থেকে নেওয়া একটা প্রশ্ন, ডান্স থেকে। অপশান এতে বলা রয়েছে ওড়িশি, বিতে রয়েছে কথাকলি, সিতে রয়েছে মোহিনীঅট্টম, আর ডিতে রয়েছে কথক। তো বিখ্যাত ভারতীয় নৃত্যাঙ্গনা শোভানা নারায়ণ যে নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত রয়েছে সেটি হচ্ছে কথক নৃত্যশৈলী। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে যে প্রশ্নটিকে রেখেছি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আর আমরা যারা এই প্রিপারেশনগুলো নিচ্ছি তারা কম বেশি সিলেবাস সম্পর্কে অবহিত এবং তারা ভালোভাবে জানে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস আসন্ন পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো সেখান থেকে কিছু প্রশ্ন রাখা হয়েছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সর্বপ্রথম কোনো মহিলা অধ্যক্ষ পদে নিয়োগ হয়েছিলেন? তাহলে ভারতবর্ষের যে জাতীয় কংগ্রেস বা ভারতীয় যে জাতীয় কংগ্রেসের যে বিভিন্ন অধিবেশনগুলো হয়েছিল, এই অধিবেশনে সর্বপ্রথম কোনো একজন মহিলা যিনি অধ্যক্ষ পদে নিয়োজিত হয়েছিলেন সেটি কোনটি? অপশান এতে বলা রয়েছে সুরাট অধিবেশন, বিতে রয়েছে কলকাতা অধিবেশন, সিতে রয়েছে মুম্বাই অধিবেশন এবং ডিতে রয়েছে মাদ্রাস অধিবেশন। তো সর্বপ্রথম কোনো মহিলা অধ্যক্ষ হিসেবে যোগদান করেছিলেন যে অধিবেশনে, সেটি হচ্ছে অপশান বি, কলকাতা অধিবেশন। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এটি ইন্ডিয়ান হিস্ট্রি থেকে নেওয়া একটা কোশ্চেন। নাদির শাহ ভারতবর্ষ আক্রমণকালে ভারতের যে শাসক কে ছিলেন? ভারতবর্ষে নাদির শাহ যখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, অপশান এতে রয়েছে দ্বিতীয় বাহাদুর শাহ, বিতে রয়েছে দ্বিতীয় শাহ আলম, সিতে রয়েছে মোহাম্মদ শাহ, আর ডিতে রয়েছে বাহাদুর শাহ জাফর। তো নাদির শাহ ভারত আক্রমণকালে ভারতবর্ষে যিনি শাসক ছিলেন সেটি হচ্ছেন মোহাম্মদ শাহ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। নীলগিরি পাহাড়ে কোন সম্প্রদায়ের মানুষ অধিকাংশ বসবাস করে বা পাওয়া যায়? তো নীলগিরি পাহাড়ের কথা বলা রয়েছে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আপকামিং এক্সামের জন্য। অপশান এতে বলা রয়েছে গন্ড, বিতে রয়েছে ভিল, সিতে রয়েছে টোডা, আর ডিতে রয়েছে জারবা। তো নীলগিরি পাহাড়ে যে সম্প্রদায়ের মানুষ অধিকাংশ লক্ষ্য করা যায় সেটি হচ্ছে টোডা সম্প্রদায়ের। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আর এখানে যে অন্যান্য সম্প্রদায়গুলো রয়েছে যেমন জারবা, গন্ড, ভিল, এগুলো কোথায় দেখা যায় এগুলো যদি জেনে থাকো অবশ্যই কিন্তু জানাবে। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? এখানে যে সভাটার নাম বলা হয়েছে আত্মীয় সভা, তো এই সভাটা কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এতে বলা রয়েছে মহাদেব গোবিন্দ রানাডে, বিতে রয়েছে জ্যোতিবা ফুলে, সিতে রয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুর, আর ডিতে রয়েছে রাজা রামমোহন রয়। তো আত্মীয় সভা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন রাজা রামমোহন রয়। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এবং জ্যোতিবা ফুলে এবং মহাদেব গোবিন্দ রানাডের দ্বারা প্রতিষ্ঠিত যে সভা বা সমিতিগুলো রয়েছে সেগুলোর নাম কি? যদি জেনে থাকো জানাবে। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে যে প্রশ্নটাকে রাখা হয়েছে সেটি হচ্ছে গান্ধী এরা থেকে নেওয়া একটা কোশ্চেন। মহাত্মা গান্ধী কত বছর বয়সে ভারতবর্ষে ফিরেছিলেন? তাহলে মহাত্মা গান্ধী কত বছর বয়সে ভারতবর্ষে এসেছিলেন এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে 46 বছর বয়স। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটি সংঘের কথা বলা হয়েছে যে সংঘের নাম হচ্ছে হরিজন সেবক সংঘ। তো এই হরিজন সেবক সংঘটা কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এতে রয়েছে আত্মারাম পাণ্ডুরঙ্গ, বিতে রয়েছে ডিরোজিও, সিতে রয়েছে বি.আর. আম্বেদকর, আর ডিতে রয়েছে মহাত্মা গান্ধী। তো হরিজন সেবক সংঘ যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন মহাত্মা গান্ধী। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নটা রাখা হয়েছে খুবই বেসিক কোশ্চেন এবং কম বেশি এগুলো সবাই জানে। তো দেখা যাক উত্তরটা সঠিক করতে পারো কিনা। দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেছিলেন? অপশান এতে বলা রয়েছে লর্ড বেন্টিং, বিতে রয়েছে লর্ড ওয়েলেসলি, সিতে রয়েছে লর্ড ডালহাউসি, আর ডিতে রয়েছে লর্ড ক্লাইভ। তো দ্বৈত শাসন ব্যবস্থা যিনি চালু করেছিলেন তিনি হলেন লর্ড ক্লাইভ। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসন্ন পরীক্ষাগুলোর জন্য। তো এখানে যে প্রশ্নটা রয়েছে মারাঠা রাজনীতির চাণক্য যাকে বলা হয় সেটি হচ্ছে নানা ফড়নবিস। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আর মাদাম রুস্তমজি কামা কে কী বলা হয় বা ইনি ভারতবর্ষের ইতিহাসে কেন বিখ্যাত? মাদাম রুস্তমজি কামা জেনে থাকলে অবশ্যই জানাবে। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্ক, তাহলে এই সার্কের যে সদর দপ্তর এইটা অবস্থিত রয়েছে নেপালের কাঠমান্ডুতে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আর সার্কের পুরো নাম কি? অবশ্যই যদি জানো কেউ অবশ্যই জানাবে। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। ভারতীয় সংবিধান অর্থাৎ ইন্ডিয়ান যে কনস্টিটিউশন রয়েছে এই ভারতীয় সংবিধানের যে ধারাগুলো রয়েছে অর্থাৎ 395টা যে ধারা রয়েছে পুরনো অনুযায়ী 395টি ধারার মধ্যে এখানে
17 নম্বর যে ধারাটা রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের, এই 17 নম্বর ধারায় কোন বিষয়টির ব্যাপারে বলা হয়েছিল? অপশান এতে রয়েছে নিরক্ষরতা দূরীকরণ, বিতে রয়েছে দারিদ্রতা দূরীকরণ, সিতে রয়েছে অস্পৃশ্যতা দূরীকরণ, আর ডিতে রয়েছে অ্যাবলিশন অফ টাইটেল অর্থাৎ পদবি দূরীকরণ। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে 17 নম্বর যে আর্টিকেল, এই 17 নম্বর আর্টিকেলে বলা রয়েছে অ্যাবলিশন অফ হচ্ছে আনটাচেবিলিটি অর্থাৎ অস্পৃশ্যতা দূরীকরণ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটির কথা বলা রয়েছে 17 নম্বর আর্টিকেলে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। আকবর নির্মিত কোন স্থাপত্য দেখতে ঠিক বৌদ্ধ বিহারের মতো? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অপশান এতে বলা রয়েছে পঞ্চমহল, বিতে রয়েছে ফতেপুর সিক্রি, ডিতে রয়েছে বুলন্দ দরওয়াজা, আর ডিতে রয়েছে দেওয়ান ই খাস। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, আকবর নির্মিত যে স্থাপত্য দেখতে বৌদ্ধ বিহারের মতো সেটা হচ্ছে পঞ্চমহল। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। এটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ছত্তিশগড়ের কোন জেলা বাল্য বিবাহ মুক্ত জেলা হিসেবে গণ্য হয়েছে? অপশান এতে বলা রয়েছে ভরতপুর জেলা, বিতে রয়েছে বালোদ জেলা, সিতে রয়েছে সুভাষনগর জেলা, আর ডিতে রয়েছে শ্রীনগর জেলা। তাহলে ছত্তিশগড়ের কোন জেলা বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে গণ্য হয়েছে এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, তো সম্পূর্ণরূপে মানে অফিসিয়ালি বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে গণ্য হয়েছে ছত্তিশগড়ের ভরতপুর জেলা না। এটা হচ্ছে এই প্রশ্নের রাইট যে অ্যান্সারটা হবে সেটি হচ্ছে বালোদ জেলা। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। কোন ট্যুরিজম দপ্তর 2025 সালে গ্লোবাল ট্যুরিজম অ্যাওয়ার্ড জয়লাভ করেছে? এই প্রশ্নটা কারেন্ট অ্যাফেয়ার্সে, তবে আমরা যেহেতু জানি সাধারণত এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ভালো করে পড়তে হয়, তবে অনেক সময় দেখা যায় এডিকুইটি প্যাটার্ন, কেন যেহেতু এখন টিসিএস প্যাটার্নে হচ্ছে না এডিকুইটি প্যাটার্ন, তো সেই অনুযায়ী অনেক সময় দেখা যায় তার আগের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো অনেক সময় জিজ্ঞেস করে থাকে। তো এই জন্য এই প্রশ্নটাকে একটু পুরনো ধাঁচ থেকে নেওয়া হয়েছে। তো কোন ট্যুরিজম দপ্তর 2025 সালে গ্লোবাল ট্যুরিজম অ্যাওয়ার্ড জয়লাভ করেছে? এই প্রশ্নের কোনটা সঠিক অ্যান্সার হবে যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। কার আমলে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয়? তাহলে আমরা জানি আগে রাজধানী ছিল কলকাতা, তারপরে দিল্লিতে স্থানান্তর হয়, কিন্তু এটা কার আমলে হয়েছিল? অপশান এতে বলা রয়েছে লর্ড মিন্টো, বিতে রয়েছে লর্ড হার্ডিন্স, সিতে রয়েছে লর্ড ওয়াভেল, আর ডিতে রয়েছে লর্ড লিটন। তো এই প্রশ্নের যেটা সঠিক অ্যান্সার হবে সেটি হচ্ছে লর্ড হার্ডিন্স। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। চতুর্থ যে বৌদ্ধ সঙ্গীতি, এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি আয়োজিত হয় কোন জায়গায়? অপশান এতে বলা রয়েছে সারনাথ, বিতে রয়েছে পাটলিপুত্র, সিতে রয়েছে মগধ, আর ডিতে রয়েছে উজ্জয়িনী। এই প্রশ্নের অ্যান্সারটা তোমাদের কাছে খুবই সহজ এবং আমি আশা রাখছি অবশ্যই প্রত্যেকে পারবে, যদি জেনে থাকো জানাবে। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। রাষ্ট্রপতি পদচ্যুত হন, মানে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যেতে পারে কার দ্বারা? অপশান এতে রয়েছে প্রধানমন্ত্রী কর্তৃক, বিতে রয়েছে উপরাষ্ট্রপতি কর্তৃক, সিতে রয়েছে পার্লামেন্ট কর্তৃক, আর ডিতে রয়েছে সুপ্রিম কোর্ট কর্তৃক। তো এটি ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া, পলিটি থেকে। তো রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যেতে পারে সেটি হচ্ছে পার্লামেন্ট কর্তৃক। এই প্রশ্নের রাইট অ্যান্সার অপশান সি, পার্লামেন্ট কর্তৃক। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ভারতীয় সংবিধানের কোন অংশকে ম্যাগনা কার্টা বলা হয়? তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা বহুবার বহু পরীক্ষায়, সেন্ট্রাল লেভেলের বহু পরীক্ষায় এসছে। তো এটা আসন্ন পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, আর প্রত্যেককে অবশ্যই এটা একবার হলেও জানার দরকার। তো ভারতীয় সংবিধানের যে অংশকে ম্যাগনা কার্টা বলা হয় সেটি হচ্ছে এখানে অপশানে রয়েছে প্রথম ভাগ, বিতে রয়েছে দ্বিতীয় ভাগ, সিতে রয়েছে তৃতীয় ভাগ, আর ডিতে রয়েছে চতুর্থ ভাগ। তো ভারতীয় সংবিধানের যে অংশকে ম্যাগনা কার্টা বলা হয় সেটি হচ্ছে তৃতীয় ভাগ। তৃতীয় ভাগকে ম্যাগনা কার্টা বলা হয়। এবং ভারতীয় সংবিধানের টোটাল ভাগ কয়টা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। ভাগ কয়টা রয়েছে টোটাল, আর কয়টা টোটাল অ্যামেন্ডমেন্ট রয়েছে? নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। কাশ্মীরের শালিমার বাগ কে তৈরি করেছিলেন? তাহলে কাশ্মীরে এই যে শালিমার বাগ এটা কে তৈরি করেছিলেন? অপশান এতে বলা রয়েছে আকবর, বিতে রয়েছে হুমায়ুন, সিতে রয়েছে ইলতুৎমিশ, আর ডিতে রয়েছে জাহাঙ্গীর। তো কাশ্মীরের শালিমার বাগ যিনি তৈরি করেছিলেন তিনি হলেন জাহাঙ্গীর। অপশান ডি এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়, বা ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত
অপশান এতে বলা রয়েছে কর্ণাটক, বিতে রয়েছে মহারাষ্ট্র, সিতে রয়েছে বেঙ্গালুরু আর ডিতে রয়েছে কলকাতা। তো ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত বেঙ্গালুরু। অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর যে প্রশ্নটিকে রেখেছি, প্রত্যেকটা প্রশ্ন আসন্ন পরীক্ষার জন্য উপযোগী এবং প্রত্যেক পরীক্ষার্থীকে একবার হলেও এগুলো জানতেই হবে যারা প্রিপারেশান নিচ্ছ বা জিকে পড়ছো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বিজয় লক্ষ্মী পণ্ডিত কে ছিলেন? অপশানে হচ্ছে প্রথম মহিলা শহীদ, বিতে রয়েছে মোপালা বিদ্রোহের নেত্রী, সিতে রয়েছে মাদ্রাস অ্যাসোসিয়েশনের নেত্রী আর অপশান ডিতে রয়েছে প্রথম ভারতীয় মহিলা যিনি ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার সেটি হচ্ছে প্রথম ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। ভারতের বিসমার্ক কাকে বলা হয়? তাহলে ভারতবর্ষের যে বিসমার্ক কাকে বলা হয়? অপশান এতে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল, বিতে রয়েছে লালা লাজপত রায়, সিতে রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর ডিতে রয়েছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো ভারতের বিসমার্ক যাকে বলা হয় তিনি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার হন তিনি কে? অপশান এতে রয়েছে অরুন্ধতী রয়, বিতে রয়েছে অনিতা দেশাই, সিতে রয়েছে মিহির সেন আর ডিতে রয়েছে মাসুদুর রহমান। এটি স্ট্যাটিক জিকে থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার, প্রথম ভারতীয় যিনি প্রথম ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার হয়েছিলেন তিনি হলেন মিহির সেন। অপশান অনুযায়ী মিহির সেন হবে। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। ভারতের যে জাতীয় কংগ্রেস, এই জাতীয় কংগ্রেসের যে দ্বিতীয় অধিবেশন, এই দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তাহলে এর আগেও আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে দুটোর মতো কোশ্চেন কিন্তু জেনে নিয়েছি এই ভিডিওটিতে। এবার এখানে যে প্রশ্নটা রয়েছে, ভারতবর্ষের যে জাতীয় কংগ্রেস, এই জাতীয় কংগ্রেসের দ্বিতীয় যে অধিবেশনটা হয়েছিল এই অধিবেশনে কে সভাপতিত্ব করেন? অপশান এতে বলা রয়েছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিতে রয়েছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সিতে রয়েছে সতীশচন্দ্র মুখার্জি আর ডিতে রয়েছে দাদাভাই নওরোজি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি, দাদাভাই নওরোজি। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যাগরিষ্ঠ বলে কে সমালোচনা করেছিলেন? অপশান এতে বলা রয়েছে লর্ড ডাফরিন, বিতে রয়েছে লর্ড মাউন্টব্যাটেন, সিতে রয়েছে লর্ড কার্জন আর ডিতে রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং। তো কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যাগরিষ্ঠ বলে যিনি সমালোচনা করেছিলেন তিনি হলেন লর্ড ডাফরিন। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে মুভ করছি। পারমাণবিক চুল্লি কে আবিষ্কার করেন? তাহলে আমরা যদি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সির সিলেবাসটা ভালো করে দেখি তাহলে ওখানে কিন্তু বলা রয়েছে সায়েন্টিফিক ইনভেনশন অ্যান্ড ইনভেন্টরস, অর্থাৎ বৈজ্ঞানিক আবিষ্কার এবং আবিষ্কারক, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। তো সেইখান থেকেই বা সেই বিষয়টিকে বিবেচনা করেই আজকের এই প্রশ্নটি তোলা যে পারমাণবিক চুল্লি কে আবিষ্কার করেছিলেন। এমনি টিভিকে আবিষ্কার করেন, কম্পিউটারকে আবিষ্কার করেন, এগুলো তো কম বেশি সকলেরই জানা। আর পারমাণবিক চুল্লিটা কে আবিষ্কার করেছিলেন? অপশান এতে বলা রয়েছে আলফ্রেড টেনিসন, বিতে রয়েছে অ্যালফ্রেড নোবেল, সিতে রয়েছে এডওয়ার্ড জেনার আর ডিতে রয়েছে এনরিকো ফার্মি। তো পারমাণবিক চুল্লি যিনি আবিষ্কার করেছিলেন তিনি হলেন এনরিকো ফার্মি। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। এটি হচ্ছে স্ট্যাটিক জিকে থেকে নেওয়া, ক্যাপিটাল কোনটার কি রয়েছে সেই থেকে। নরওয়ের রাজধানীর নাম কি? অপশান এতে রয়েছে ওসলো, বিতে রয়েছে কুয়েত, সিতে রয়েছে কান্ডালা আর ডিতে রয়েছে কোহিমা। তো নরওয়ের রাজধানীর নাম হচ্ছে অসলো। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, ভূগোল শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন? অপশান এতে বলা রয়েছে কোপার্নিকাস, বিতে রয়েছে আর্যভট্ট, সিতে রয়েছে এরাটোস্থেনিস আর ডিতে রয়েছে অ্যারিস্টটল। তো ভূগোল শব্দটি সর্বপ্রথম যিনি ব্যবহার করেছিলেন তিনি হলেন এরাটোস্থেনিস। অপশান সি এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর যে প্রশ্নটিকে রেখেছি এটি ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর বুঝতেই পারছো প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ আসন্ন পরীক্ষার জন্য। আর একবার করে এগুলো প্র্যাকটিস করলে পরের বার যখন দেখবে সহজেই করে দিতে পারবে। তো দেখতে থাকো। এরপরে বলা রয়েছে ভারতীয় সংবিধানের যে প্রথম খসড়া অর্থাৎ ড্রাফট এটা তৈরি করেছিলেন কে? অপশান এতে বলেছে রাসবিহারী বসু, বিতে রয়েছে বি.আর. আম্বেদকর, সিতে রয়েছে চিত্তরঞ্জন দাস আর ডিতে রয়েছে সুভাষচন্দ্র বসু। খুব বেসিক কোয়েশ্চেন আর এই প্রশ্নের রাইট অ্যান্সার ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। এটি বুকস অ্যান্ড অথার নামক যে অধ্যায়টা রয়েছে বা চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকেই নেওয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পলাশির যুদ্ধ, এই যে কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থটা কার লেখা? মানে আমি এখানে হিস্ট্রি থেকে প্রশ্ন করছি না যে পলাশির যুদ্ধ কবে হয়েছে। পলাশির যুদ্ধ
কাব্যগ্রন্থটি কার লেখা? অপশান এতে বলা রয়েছে সুকুমার রায়, বিতে রয়েছে নবীনচন্দ্র সেন, সিতে রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় আর ডিতে রয়েছে রাজশেখর বসু। তো পলাশির যুদ্ধ কাব্যগ্রন্থটি যিনি লিখেছিলেন তিনি হলেন নবীনচন্দ্র সেন। অপশান বি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, কত দশকে দিল্লির কুতুব মিনার নির্মিত হয়েছিল? অপশান এতে বলা রয়েছে সপ্তদশ শতকে, বিতে রয়েছে একাদশ শতকে, সিতে রয়েছে অষ্টাদশ শতকে আর ডিতে রয়েছে দ্বাদশ শতাব্দীতে। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, দিল্লির যে কুতুব মিনার নির্মাণ করার কাজটা যিনি শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, সেটি হচ্ছে দ্বাদশ শতাব্দী। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আর কুতুব মিনার কার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এটা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানাবে। আর কুতুব মিনারের কয়টা টোটাল মিনার রয়েছে এটাও জানলে অবশ্যই বলবে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত? পরবর্তী প্রশ্ন, নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত? অপশান এতে বলা রয়েছে নর্মদা, বিতে রয়েছে কাবেরী, সিতে রয়েছে গোদাবরী আর ডিতে রয়েছে তিস্তা। তো নাসিক শহর যে নদীর তীরে অবস্থিত সেটি হচ্ছে গোদাবরী। এরপর যে প্রশ্নটিকে রেখেছি এটি হচ্ছে সোলার সিস্টেম থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ কোনটি? অপশান এতে বলা রয়েছে শুক্র গ্রহ, বিতে রয়েছে নেপচুন, সিতে রয়েছে প্লুটো আর ডিতে রয়েছে শনি। তো সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ যেটি সেটি হচ্ছে শুক্র গ্রহ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। স্ট্যাটিক জিকে থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাদার টেরেসা কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? অপশান এতে বলা রয়েছে 1970 সালে, বিতে রয়েছে 1973 সালে, সিতে রয়েছে 1978 সালে আর ডিতে রয়েছে 1980 সালে। তো মাদার টেরেসা ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন 1980 সালে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? তাহলে ইউরোপের যে ককপিট বলা হয় সেটি হচ্ছে পর্তুগালকে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপর যে প্রশ্নটা রয়েছে এটি হচ্ছে আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে নেওয়া একটা প্রশ্ন, সিন্ধু সভ্যতা। বৃহৎ যে স্নানাগার, এই বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? অপশান এতে বলা রয়েছে হরপ্পাতে, বিতে রয়েছে কালীবঙ্গান, সিতে রয়েছে লোথাল আর ডিতে রয়েছে মহেঞ্জোদারো। তো বৃহৎ স্নানাগার পাওয়া গিয়েছে মহেঞ্জোদারোতে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আর মহেঞ্জোদারো কথাটির অর্থ কী যদি কেউ জেনে থাকো বা যারা ভিডিও দেখছো অডিয়েন্সদের জন্য আমি এটা রেখে দিলাম যে মহেঞ্জোদারো কথার অর্থ কী, জেনে থাকলে তোমরা জানাবে। পরবর্তীতে যে প্রশ্নটাকে রাখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন ভিটামিন মানুষের প্রস্রাবের সঙ্গে নির্গত হয়? এই প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে ভিটামিন সি। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হবে? রাজ্যসভার সদস্য, এই প্রশ্নে যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে অপশান ডি, 30 বছর বয়স। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? অপশান এতে বলা রয়েছে আর্নেস্ট হ্যাকেল, বিতে রয়েছে এভি আলেকজান্ডার, সিতে রয়েছে আর্কিমিডিস আর ডিতে রয়েছে ডারউইন। তো ইকোলজি শব্দটি সর্বপ্রথম যিনি ব্যবহার করেছিলেন তিনি হলেন আর্নেস্ট হ্যাকেল। অপশান এ হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। বিহারের দুঃখ নামে পরিচিত কোন নদী? অপশান এতে বলা রয়েছে কংসাবতী, বিতে রয়েছে দামোদর, সিতে রয়েছে কোশি আর ডিতে রয়েছে ভাগীরথী। তো বিহারের দুঃখ নামে পরিচিত যে নদী সেটা হচ্ছে কোশি নদী। অপশান সি, এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপর যে প্রশ্নটিকে রেখেছি এটি হচ্ছে আজকের লাস্ট কোশ্চেন। অরিজিন অফ স্পেসিস, অরিজিন অফ স্পেসিস বইটির রচয়িতা হলেন? অপশান এ বলা রয়েছে ল্যামার্ক, বিতে রয়েছে গ্রেগর জোহান মেন্ডেল, সিতে রয়েছে চার্লস ডারউইন আর ডিতে রয়েছে অ্যারিস্টটল। তো এইটা অডিয়েন্সদের জন্য রেখে দিলাম, যদি তোমরা জানো, আশা রাখছি প্রত্যেকেই কম বেশি জানে এই প্রশ্নের উত্তরটা, এটা বেসিক একটা কোশ্চেন, তো তোমাদের জন্য এটা রেখে দিলাম। তো আজকের মতো এই পর্যন্তই, গুড বাই।